বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজ আমি বাবরের কৃতিত্ব নিয়ে আলোচনা করব, অর্থাৎ মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠায় বাবরের অবদান কী ছিল। অর্থাৎ বাবর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি কী যোগ্যতা বা কী কৃতিত্বের পরিচয় দিয়েছিল। তাহলে চলো আলোচনাটা শুরু করা যাক। তুর্কি ভাষায় বাবর কথাটির অর্থ হলো সিংহ। বাবর ছিলেন অনেক দিক থেকে সার্থকনামা। বংশমর্যাদায় তিনি মধ্য এশিয়ার দুই প্রধান বিজেতা তৈমুর ও চিঙ্গিসের রক্ত নিজ দেহে বহন করতেন। স্ট্যানলি লেনপুল মন্তব্য করেছেন যে বাবর ছিলেন মধ্য এশিয়া ও ভারত, তৈমুর ও আকবরের মতে যোগসূত্র। বাবরের চরিত্রে উভয় দেশের এবং উভয় নেতার কিছু কিছু বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে। তিনি মধ্য এশিয়ার যাযাবর যোদ্ধা, জাতিসুলভ স্বভাব নিয়ে সমরখন্দ, আফগানিস্তান ও ভারতে ভাগ্যান্বেষণ করেন। শেষ পর্যন্ত ভারতের মাটিতেই তিনি সফলকাম হন। মধ্য এশিয়ার প্রতি তার ভালোবাসা ছিল আন্তরিক। ভারতে তিনি স্থায়ীভাবে থাকলেও সমরখন্দের বালুকাময় প্রান্তর তাকে হাতছানি দিত। তার আত্মজীবনীতে বাবর বারবার সমরখন্দের জলবায়ু, তরমুজ ও সুন্দরী নারীদের জন্য আক্ষেপ করেছেন। বাবরের রণকৌশল ছিল মধ্য এশিয়ার উজবেগি ও তুর্কিদের মিশ্রণ। তার আমির ও সৈন্য সামন্তের অধিকাংশই ছিল মধ্য এশীয় বীর। তৈমুরের মতোই বাবর রাজ্য জয় করতে জানতেন, শাসন সংগঠনের প্রতিভা তার ছিল না। মধ্য এশিয়ার লোকেদের স্বভাব অনুযায়ী যুদ্ধকে তিনি জীবনের এক স্বাভাবিক ধর্ম হিসাবে মনে করতেন। জয় বা পরাজয়ে তিনি অবিচলিত থাকতেন। যুদ্ধের প্রয়োজনে চরম নিষ্ঠুরতা দেখালেও তিনি স্বভাবে নিষ্ঠুর ছিলেন না। যুদ্ধের মধ্যেও তিনি উদ্যান রচনা ও মসনবি বা গাথা রচনার কথা ভাবতেন। বাবরের মধ্যে ভারতীয় মানসিকতা দেখা যায়। বাবর ছিলেন প্রথম মুঘল সম্রাট যিনি ভারতে মুঘল সাম্রাজ্যের স্থাপনা করেন। যদিও তিনি আকবরের মতো দক্ষ প্রশাসক ও রাষ্ট্রনীতিবিদ ছিলেন না, তবুও তিনি ভারতীয় হিন্দু ও মুসলিম প্রজাদের প্রতি সহনশীল মনোভাব দেখান। ডক্টর আর.পি. ত্রিপাঠী যথার্থই বলেছেন যে আকবরের রাষ্ট্রনীতির বীজ তার প্রখ্যাত পিতামহ রোপণ করেন। বাবর ধর্মনিরপেক্ষ নীতি নিয়ে রাজপুত ও আফগানদের প্রতি ব্যবহার করতেন। তিনি পরাজিত আফগান ও রাজপুতদের প্রতি আনুগত্যের বিনিময়ে মৈত্রী নীতি গ্রহণ করেন। তার দরবারে তিনি ভারতীয় সংস্কৃতির প্রতি আগ্রহ দেখান। সর্বোপরি যাযাবর চাগতাই তুর্কি শক্তিকে তিনি ভারতীয়করণ করে ভারতে এক সাম্রাজ্যের বীজ বপন করেন। বাবর অত্যন্ত দক্ষ অশ্বারোহী ও তরবারি চালনায় নিপুণ ছিলেন। তার হৃদয় ছিল কোমল। তিনি তার পরিবারের লোকজনদের অত্যন্ত ভালোবাসতেন। তিনি ছিলেন সাহসী, উচ্চাকাঙ্ক্ষী ও আত্মবিশ্বাসী। বিপদে তিনি ধৈর্য হারাতেন না। তীক্ষ্ণ বুদ্ধির দ্বারা তিনি শত্রুপক্ষের দুর্বল দিকগুলি খুঁজে বের করতেন। সঙ্গীত, কাব্য, সাহিত্যে তার গভীর অনুরাগ ছিল। সংস্কৃতিময় ফার্সি ভাষায় তিনি কবিতা রচনা করতেন এবং তার নিজস্ব তুর্কি ভাষায় মুবিন নামে এক মসনবি বা গাথা রচনা করেন। তিনি খাত-ই-বাবরি নামে এক নতুন তুর্কি হরফের প্রচলন করেন। তার আত্মজীবনী তুজুক-ই-বাবরি বা বাবরি একটি অমূল্য গ্রন্থ। বাবরকে মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা যায় কি না, এ বিষয়ে অনেকে
বিতর্ক করেন। একথা বলা হয় যে বাবর যে সাম্রাজ্য স্থাপন করেন তা স্থায়ী হয়নি, হুমায়ুনের আমলে তা প্রায় ধ্বংস হয়ে যায়। যদি আকবর পুনরায় রাজ্য জয় ও শাসন ব্যবস্থা গঠন না করতেন তবে ভারত ইতিহাসে মুঘল বিজয় একটি এপিসোড বা উপাখ্যানে পরিণত হতো। আকবরের কৃতিত্বকে খাটো না করেও ভারতে মুঘল সাম্রাজ্য স্থাপিতা হিসাবে বাবরের কৃতিত্ব উল্লেখযোগ্য। বাবর যদি মুঘল শক্তিকে ভারতমুখী না করতেন তবে তা মধ্য এশিয়ায় সাম্রাজ্য স্থাপনের জন্য তাতার জাতির অন্তর্যুদ্ধে ক্ষয় হয়ে যেত। তিনি ভারতের পুরাতন মানচিত্রকে পাল্টে নতুনভাবে গঠন করেন। ষোড়শ শতকের গোড়ায় ভারতের মানচিত্রে ক্ষুদ্র রাজ্য সমষ্টির মধ্যে যে শক্তিসাম্য ছিল তিনি তা ভেঙে উত্তর ভারতে এক সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন। রাজপুত ও আফগান শক্তিকে তিনি পানিপথ, খানুয়া ও ঘরগড়ার যুদ্ধে দুর্বল করার ফলেই পরবর্তীকালে আকবরের কাজ অনেক সহজ হয়। তিনি উত্তর ভারতের এক বৃহৎ অঞ্চলকে জয় করে দিল্লি নগরকে রাজধানীর মর্যাদা দেন। তাছাড়া তিনি পাতশাহ উপাধি গ্রহণ ও সিংহাসনের সার্বভৌমত্ব স্থাপন করেন। এর ফলে মুঘল যুগে অভিজাতরা সুলতানি যুগের মতো সিংহাসনের সমকক্ষতা দাবি করতে সাহস করেন নাই। ডক্টর S.R. শর্মার মতে বাবর একটি রাজবংশ এবং একটি রাষ্ট্রিক আদর্শের প্রবর্তন করেন। এতৎসত্ত্বেও বাবরের শাসন ব্যবস্থায় কিছু ত্রুটি লক্ষ্য করা যায়, এতে সন্দেহ নেই। রাসব্রুক উইলিয়ামস মন্তব্য করেন যে বাবর তার পুত্রের জন্য যে রাজতন্ত্র উত্তরাধিকার হিসাবে দেন তা কেবল যুদ্ধবিগ্রহের সময় কার্যকরী ছিল। শান্তির সময় তা ছিল দুর্বল, কাঠামোহীন ও মেরুদণ্ডহীন। যোদ্ধা হিসাবে বাবর যত বড় হন না কেন, সংগঠক ও শাসন ব্যবস্থার স্থাপয়িতা হিসাবে তার কর্মকৃতি ম্লান ছিল। বাবর ছিলেন বিখ্যাত সেনাপতি ও সাহিত্যিক। রাজনীতিজ্ঞ হিসাবে তার কৃতিত্ব উল্লেখ্য নয়। বাবর তার বিজিত সাম্রাজ্য কেন্দ্রীভূত ঐক্যবদ্ধ শাসন প্রবর্তন করতে অপারগ হন। আরস্কিন নামে লেখকের মতে বাবর কেবলমাত্র সামরিক জয় করেন। বিজিত রাজ্যে একই আইন প্রতি গ্রাম ও অঞ্চল স্থানীয় প্রথা অনুসারে শাসিত হতো। স্থানীয় জায়গিরদার ও শাসকরা নিজ ইচ্ছামতো শাসনের ক্ষমতা পায়। বাবর তার সাম্রাজ্যকে বিভিন্ন আমির ও জায়গিরদারদের মধ্যে ভাগ করে দেন। এই শাসন কেন্দ্রগুলোর মধ্যে সমন্বয় সাধন করার কোনো ব্যবস্থা তিনি করেননি। এর ফলে বাবরের অধীনে তার সাম্রাজ্য স্বয়ংশাসিত অঞ্চলের সমষ্টিতে পরিণত হয়। বাবর সাম্রাজ্যের বিভিন্ন স্থানে আইন আদালত স্থাপন করে ন্যায় বিচার করার চেষ্টা করেননি। ফলে সরকারি আইনগুলিকে কার্যে পরিণত করা ও বিচার ব্যবস্থার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। সর্বোপরি রাষ্ট্রকে দৃঢ় করার জন্য যে মজবুত রাজস্ব, অর্থনীতি ও প্রশাসনিক কাঠামো তৈরি করা দরকার, বাবর তা করেননি। দিল্লি, আগ্রা ও গোয়ালিয়র জয়ের পর যে বিরাট ধনরত্ন তার হাতে আসে তিনি তা তার আমির ও সেনাদলকে বিতরণ করেন। এর ফলে তার রাজকোষ শূন্য হয়ে যায়। ঐতিহাসিকরা বলেন যে হুমায়ুনের দুর্ভাগ্যের জন্য বাবরই দায়ী ছিলেন। বাবরের মৃত্যু হলে শূন্য রাজকোষ নিয়ে হুমায়ুন সেনাদল তৈরি করতে পারেননি। বাবর এমন কোনো জনহিতকর প্রশাসন বা
প্রতি ব্যবস্থা স্থাপন করেননি, যে জন্য জনসাধারণ মুঘল শাসনের প্রতি আকৃষ্ট হতে পারে। এই সকল ত্রুটির জন্য বাবরকে দক্ষ সেনাপতি বলা হলেও শ্রেষ্ঠ প্রশাসক ও রাষ্ট্রনীতিজ্ঞ বলা হয় না। এ তো গেল বাবরের সমালোচনা। এবার বাবরের কিছু গুণও ছিল, অর্থাৎ তার সমর্থনের যুক্তিগুলো কী ছিল। বাবরের সমর্থনে কোনো কোনো ঐতিহাসিক বলেন যে বাবর মাত্র 4 বছর ভারতে ছিলেন। এই স্বল্প পরিসর সময়ের মধ্যে তিনি আফগান ও রাজপুত প্রতিদ্বন্দ্বীদের দমনে ব্যস্ত ছিলেন। ভারতের লোকেরা তখনও মুঘলদের বহিরাগত বিদেশি বলে মনে করত। সুতরাং ভারতীয় জনসাধারণের বিভিন্ন প্রথা, আইন ও সংস্কার না বুঝে বাবরের পক্ষে হঠাৎ কোনো প্রশাসনিক ও আইনগত সংস্কার চালু করা সম্ভব ছিল না। শেরশাহ বা আকবরের মতো ভারতীয় জীবন সম্পর্কে বাবরের কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না। সুতরাং এক্ষেত্রে তিনি সঙ্গতভাবে হস্তক্ষেপ না করার নীতি নেন। যাই হোক, সাম্রাজ্যকে স্থায়ী করার জন্য বাবরের উচিত ছিল একটি নিম্নতম প্রশাসনিক কাঠামো, রাজস্ব নীতি তৈরি করা। এর অভাবে তার বিজয় স্থায়ী হয়নি। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।